সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিই, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব? এই প্রশ্নকে সামনে রেখে উত্তর খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, যাদেরকে নিয়ে আমি আলোচনা চালিয়ে যেতে চাই। আছেন আমার ডান পাশেই সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। যেতে চাই মূল আলোচনায়, অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচনের কথা আমরা বলছি সেটি সম্ভব কিনা এই আলোচনা দিয়ে শুরু করব। তার আগে ইসলামিক আন্দোলনের আজকে যে মহাসমাবেশ ছিল সেখান থেকে বেশ কিছু বিষয় উঠে এসেছে, সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। জনাব সাইফুল হক, আপনার কাছে আসি। যে কথাটি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের দাবিতে ইসলামিক আন্দোলন, জামাতে ইসলামী এবং এনসিপিকে আমরা একাত্তা হতে দেখছি, তারা একই সুরে কথা বলছে। এই যে সংখ্যানুপাতিক নির্বাচন যে বিষয়টি, সেটি আমাদের প্রেক্ষাপটে কতটুকু প্রাসঙ্গিক? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আজিজ ভাই। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিটা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আরও অনেক বছর আগে থেকে আমরা দাবিটা দিয়ে আসছি। এটা নিয়ে আমরা একটা আলাপ আলোচনা, বোঝাপড়া, মতামত তৈরি করা, এক ধরনের সেই প্রচেষ্টা আমাদের দিক থেকে মানে অব্যাহত ছিল। তো এটা ছিল, এখন যারা দাবি করছেন তারা হয়তো অনেক পরে এসে তারা এই কথাগুলো বলছেন, কিন্তু বাস্তবে কিন্তু এই প্রশ্ন তো আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে তো একটা মতৈক্য দরকার, একটা বোঝাপড়া দরকার, সমঝোতার প্রয়োজন। সামগ্রিকভাবে আমরা যেটা দেখেছি যে জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যেই তাদের সাথে আগামীকাল মানে আমাদের সপ্তম দিনের মতন আলোচনা হবে। তো সেখানে আমরা একটা ব্যাপারে একটু আলাপ আলোচনা ছিল, যে সংসদের বর্তমান যে 300 আসন এটাকে 400-তে উন্নীত করা, এবং তার ভিতরে 100 হবে নারী আসন, যেখানে সরাসরি নির্বাচন হবে। একটা প্রস্তাব আছে যেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের 100 আসন প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আরেকটা আলোচনা এসছে যে আমরা আবার আরেকটা প্রস্তাব এসছে যে ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে বেশ কিছু জটিলতার আলোচনা এসছে। সেদিক থেকে নিম্নকক্ষের মানে জাতীয় সংসদের 100 আসন এটা দলগুলোর প্রাপ্ত ভোটের হারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্ধারণ করা যায় কিনা, এরকম একটা আলোচনা আছে। আবার আমরা যে আগামীকালের যে সমাবেশ সেখানে এই আলোচনা প্রাধান্য পেতে পারে, এটি আলোচনা না আমি সেটা জানি না, সেখানে আর অন্য বিষয় আছে। তারপর আমরা যে উচ্চ পরিষদের যেটা আলোচনা হচ্ছে, এটা আপার চেম্বার করা, আপার হাউস করা, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেটাকে আমরা যে নামই দিই না কেন, সেখানেও এই ব্যাপারে একটা মতৈক্যের জায়গাটা, অধিকাংশ দলের চিন্তা জায়গাটা, কিছু কিছু দলের পার্থক্য আছে। যে আপার হাউস যেটা হবে, নিম্নকক্ষে 300 আসনের বিদ্যমান পদ্ধতিতে প্রত্যক্ষ নির্বাচন, 100 আসনটা নারী আসনের প্রত্যক্ষ নির্বাচন, এগুলো আলোচনার পর্যায়ে। আর আপার হাউসটাতে যেখানে যে 100 আসন হবে, যেটা মোটামুটি আলোচনার এক ধরনের বোঝাপড়া এসছে, সেখানে অধিকাংশ দলের মত হচ্ছে দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে, অর্থাৎ পেয়ার পদ্ধতিতে সেখানে উচ্চ কক্ষের আসন নির্ধারণ করা। এ ব্যাপারে বিএনপি সহ কিছু দলের আপত্তি আছে। তো এগুলো নিয়ে এখন আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। আর পৃথিবীর অনেক দেশে পেয়ার আছে। সংখ্যানুপাতিক এই বেনিফিটটা হচ্ছে যে যদি আপনি, কারণ ধরুন আপার হাউসে যদি কারো চিন্তা যে আপনি নিম্নকক্ষের সিটের অনুপাতে উচ্চ কক্ষ, তো সেখানে যারা সরকার গঠন করবে বা ধরুন যারা হয়তো এর পরপরই বিরোধী দল, দেখবে তাদেরই বিপুল সংখ্যাধিক্য আপার হাউজে যাবেন। আর সংখ্যানুপাতিক পদ্ধতি হলে ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যদি 5% ভোটও পায় সারা দেশে, তাহলে কিন্তু আমার সেখানে 5 জনের কিন্তু সেখানে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তার মানে আপার হাউসটা অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হতে পারে, অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের হয়, অনেক দল, অনেক চিন্তা, অনেক আইডিয়ার মানুষকে বা কিছুটা অনেক যোগ্য মানুষেরও সমাহার হতে পারে। এবং সেদিক থেকে আপার হাউসে কারা যাবেন নামের তালিকাটা সেটা আপনি দেশবাসীকে জানিয়ে দেবেন। তার মানে একজন ব্যক্তি যখন হয়তো বা তখন ধরুন তিনি প্রত্যক্ষ আসনে যখন ভোট দিচ্ছেন, পাশাপাশি এটাও তিনি মাথায় রাখছেন যে আমি যে দলকে ভোট দিচ্ছি, এই দল যদি আপার হাউসে গেলে এই ব্যক্তিবর্গরা
তারা কিন্তু মানে আপার হাউজের সংসদের উচ্চ কক্ষে তারা মেম্বার হতে পারেন। পৃথিবীর অনেক দেশে আছে, এটা তুলনামূলকভাবে অনেক বেশি প্রতিনিধিত্বমূলক জায়গাটা হয়। আর পুরো নির্বাচনটা সংখ্যানুপাতিক পদ্ধতি যাবার মতন তার যে রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক বোঝাপড়া, আমাদের জনমানুষের যে প্রস্তুতি, মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটা, আমাদের মানুষ প্রত্যক্ষ নির্বাচন প্রার্থীকে দেখতে অভ্যস্ত, প্রত্যক্ষ নির্বাচন হবে, মানুষ এতে অভ্যস্ত। ফলে আমাদের দাবিটা আছে, কিন্তু আমরা এবারই এটা অর্জন করা হয়তো যাবে না, এবারই সব অর্জন করা এরকম না। আমরা ধাপে ধাপে আমরা এটাকে এগোতে চাই। সেদিক থেকে আপার হাউসটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পিয়ারের, সেটা হলো যে ধরুন আপনি এমনকি ধরুন 49%, আপনি 51% মত ধরুন আপনি এক ভোট বেশি পেলেও আপনি সরকার গঠন করছেন। আচ্ছা, কিন্তু আমি যদি এক ভোট কম পেয়ে, ভোট কিন্তু প্রায় নেক টু নেক, আমার বাকি ভোটটা কিন্তু ওইভাবে কিন্তু কাউন্টেড না। বাকি ভোটটা কিন্তু এক ধরনের, কিন্তু মানুষ বলে যে পচে যাবে, আমার ভোটটা পচে যাবে। সংখ্যানুপাতিক পদ্ধতি হলে প্রতিটা ভোটের আলাদা মূল্য আছে, আলাদা তাৎপর্য আছে। সারা দেশে এটা যোগ করলে আপনি একটা নির্দিষ্ট হারে আপনি আপনার প্রতিনিধিত্ব জায়গাটা, কখনো সিদ্ধান্ত হলে আপনি নিম্নকক্ষ হতে পারে, আর এখন উচ্চকক্ষের ব্যাপারে অধিকাংশ দল যেখানে আমরা বলছি উচ্চকক্ষের এটা করার জন্য, তার মানে প্রতিটা ভোট তখন হিসাবের মধ্যে আসবে, গণনার প্রতিটা ভোটের একটা আলাদা মর্যাদা, আলাদা সম্মান এই জায়গাটা আসে। ফলে এটা একটা পৃথিবীর প্রায় বলা হচ্ছে 91টা দেশে, এটা যে সমস্ত পর্যায়ে না, কোনো কোনো কেউ কেউ পার্লামেন্টে আছে, কোথাও স্থানীয় পর্যায়ে আছে, কোথাও আপার চেম্বারের ক্ষেত্রে আছে, একেবারে 91টা দেশে পুরোটাই এভাবে করছে, ব্যাপারটা এরকম না। জি জি, অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ ভাই। আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানতে চাই, কেননা জাতীয় নির্বাচনে এই যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, আজকে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন যে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই, এই কথা তিনি বলেছেন। সেই সাথে গোবিন্দচন্দ্র বলেছেন যে পিআর পদ্ধতিতে ভোট না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না। এই নির্বাচনে পিআর পদ্ধতিটা আসলে কতটা প্রাসঙ্গিক যদি একটু জানি। ধন্যবাদ আপনাকে। আমি পিআর পদ্ধতিতে লিখেছি, বড় পত্রিকায় লেখাও হয়েছে, পক্ষেই লিখেছি, কিন্তু এখন যে রাজনৈতিক দলগুলোর যে আচরণ, আমার কাছে মনে হয় এখনই উপযুক্ত পরিবেশ নাই। কারণ হচ্ছে ধরেন এই যে পিআর পদ্ধতি, এই সংস্কার কমিশনের আগে কি এই আলোচনাটা ছিল? ছিল না। এখন কেন আলোচনা আসলো? এখন কেন এই দাবিটা উঠলো? আগে কি স্থানীয় সরকার নির্বাচন আগে ছিল না? এখন কেন আসলো? এখন কেন আসলো? তার মানে এই দাবিগুলোর একটা, আমার কাছে বিবেচনা হয়, একটা উদ্দেশ্য আছে। পিআর পদ্ধতি হয়েছে কি অনেক দেশে আছে, অল্প করে কোথাও হয়তো সিটি কর্পোরেশনে, কোথাও এইভাবে ভাগ ভাগ করে আছে। তো সেখানে কিন্তু পিআর পদ্ধতিতে এখন আবার অন্য দিকেও আছে। ধরেন ইংল্যান্ড হচ্ছে, আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি, তাই না? সেখানে তো রিটেন সংবিধানও নেই, সেখানে রাজা আছে, তারপরেও সে দেশে গণতন্ত্রের প্র্যাকটিস হয়। বিকজ রাজনৈতিক দল বা নেতা যারা হন, তাদের ভিতরে গণতান্ত্রিক মানসিকতা এবং চর্চা আছে, পুরোপুরি অনুশীলন করে। তারা যে রেজুলেশন নিয়ে রাখে ওইটাই ঠিক, তারা ওর থেকে বাইরে যায় না। আর আমরা দেখেন এরশাদের সময় রাজনৈতিক দলরা 3 জোটের রূপরেখা করছিল না, এটা কেউ পালন করে। এটা তো জনগণের কাছে কমিটমেন্ট ছিল, কেউ রাখে নাই, বলে ও আগে করে নাই, আমি পরে করব না, এই তো বাদ, সুবিধা হয় নাই। সংবিধান 17 বার মেজর সংস্কার হয়েছে, প্রত্যেকটা যে করছে তার পক্ষে, তার সুবিধা মতো করছে। সুতরাং আমাদের কথা হচ্ছে রাজনৈতিক দলগুলি আপনার যে দেশ এবং জাতির স্বার্থে কোনটা বেটার চিন্তা করে, আপনার পিআর সিস্টেমে গেলেও যেমন সমস্যা নাই, আবার গেলেও সমস্যা। আমার কথা হচ্ছে এখন যে ভাবে দাবিটা উঠছে, এটা তো একটা ইন্টেনশনাল, পরিকল্পিত কোনো একটা কারণে। এখন ধরেন পিআর পদ্ধতিতে আপনার পার্টি ইলেকশনে যাবে, পার্টি তার আগে প্রত্যেকটা পার্টির মার্কায় ভোট দিবে। ধরেন কমরেড সাইফুল ভাইও 100 হলে 100 জনের নাম দিবে, ইলেকশন কমিশনে জমা দিবে, বিএনপি জামাত সব পার্টি 100 জনের নাম জমা দিবে। যে যত পার্সেন্টেজ ভোট পাবে উপর থেকে সিরিয়ালি ইলেকশন কমিশন তাদেরকে ঘোষণা করবে। এখানে হলো
যে এই লোকটার কিন্তু কোনো সিট নাই, জায়গা নাই। হ্যাঁ, যেমন সাইফুল ভাই বলল না যে 100 আসন হবে রোটেশনে, ঘূর্ণায়মান পদ্ধতিতে ইলেকশন হবে। এদের কোনো ঘূর্ণায়মান নাই, এরা হলো এদের কোনো কাজের জায়গা নাই, খালি সংসদে বসেন। আবার উচ্চকক্ষ নিয়ম করতেছে, এটা আলোচনায় আসছে, আমি শুনছি যে নিম্নকক্ষ আইন করবে, উচ্চকক্ষে যাবে, একবার না করলে পরের বার জিজ্ঞাবে না, পরের বার এমডি ফাঁস হয়ে যাবে। তাহলে উচ্চকক্ষ করে লাভ কি? আপনার যদি উচ্চকক্ষে যদি একটা আইন যদি তারা ডিবেট করে এটা যদি আটকাতেই না পারে, তাহলে কেমনে? আবার দেখেন আমেরিকা, সেটাকেও আমরা তো ডেমোক্রেসি বলি, কিন্তু প্রত্যেকটা স্টেটে যে প্রাইমারি ইলেকশন হয়, সেই টোটাল ভোটের, পপুলার ভোটের একটা ভোট বেশি পেলে সব সিনেটর তারা নিয়ে যায়। আপনি বলেন তো, কিন্তু তারপরেও তো তারা চলছে। সুতরাং এখানে আমার বক্তব্য হচ্ছে যে সিস্টেম বড় কথা না, আগে মানসিকতা, অর্থাৎ গণতন্ত্রের প্রতি চর্চা। এখন ধরেন যারা এই যে দাবিটা আজকে করলো, এর ভিতরে ধরেন জামাত ইসলাম আছে, ইসলামিক আন্দোলন বাংলাদেশ আছে, এবি পার্টি আছে, এনসিপি আছে, এর ভিতরে অনেক দল তো ধরেন ইসলামিক দলগুলো কিন্তু আসলে ভিন্নভাবে যদি বলি, তারা কি আসলে টোটাল যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমের ডেমোক্রেসি বিশ্বাস করে? প্রশ্ন হচ্ছে ন, কারণ তারা যদি সরকারে যায় আপনার ওয়েস্টমিনিস্টার সিস্টেমের ডেমোক্রেসি থাকবে না, থাকবে না। কিন্তু এটা তো বলে না, সবাই গণতন্ত্র চায়। সাইফুল ভাই বিপ্লব করবে, হেনু গণতন্ত্র চায়, বলেন কি গোজা মিলে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে বিএনপির পক্ষ থেকে আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। সালাউদ্দিন সাহেব আজকে বলেছেন যে আনুপাতিক ভোট এবং স্থানীয় নির্বাচনের যে দাবি, সেটি জাতীয় নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের গন্ধ বিএনপি পাচ্ছে। এটা কি শুধুই মাত্র আশঙ্কা নাকি? না, বিষয়টা হলো এই ইস্যুটা সংস্কারের প্রথম আলোচনায় ছিল না, এখন আসছে, এবং আমার কাছে ঐক্যমত কমিশন আলোচনা করতেছে। আলোচনায় তো অনেক অগ্রগতি আছে, সেই আলোচনার ভিতরেই থাকতো। এই সমাবেশ করার অর্থটা কি? মানে ট্রিমেন্ডাস চাপ তৈরি করা, এই তো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে তো উল্টা চাপ হবেই। নিউটনের ভাষায় অ্যাকশন ইকুয়াল টু ইকুয়াল রিঅ্যাকশন হবেই। তো এখন তো তারা যদি প্রেশার দিয়েছে, প্রেশার দিয়ে এখন হয় একমত হবে, নাহলে যেভাবে বক্তৃতা হয়েছে তা তো কোনো ভাবেই পেয়ার ইলেকশনের বাইরে। হ্যাঁ, গণতন্ত্র তো ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, অ্যাকোমোডেট করার মানসিকতা থাকতে হবে। এই সমাবেশ করার পরে তো আমার কাছে তো মনে হচ্ছে না তারা অ্যাকোমোডেট করছে। এখানে অন্য কোনো খেলা আছে কিনা যে নির্বাচনটা পিছিয়ে দাও বা নির্বাচনটা না হোক, এরকম ঘটনা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই বিষয়টি মানে এখনো কি বিশ্বাসযোগ্য পর্যায়ে নেই? আমার কাছে বিশ্বাসযোগ্য নাই, সাইফুল ভাইয়ের কাছে আছে। আমি জিজ্ঞেস করছি কানে কানে, উনি বলছে হবে। বলতে চাইবেন কিনা যে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলছেন, তারপরে যে জয়েন্ট ইস্তেহার বলি আর ঘোষণা বলি, সেখানে সব যদি অথবা এইসব শর্ত দেওয়া আছে, কংক্রিট ফর্মে কথা বলে নাই। আবার ওখানে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছিল যে ইলেকশন কমিশন নির্বাচনের ডেট দিবে। ইলেকশন কমিশন একবার বলল যে সরকার যদি সহযোগিতা না করে তাহলে নির্বাচন নিরপেক্ষ করা কঠিন। তারপর আবার বলল সরকারের সাথে আমরা আলোচনা করব, আলোচনা করলে মনোভাব বোঝা যাবে। এখন একান্তে এটা গণতান্ত্রিক রাজনীতিতে একান্তে গোপনে বৈঠক করলো কেন জানি না কেন। আমি এই বিষয়ে যদি সাইফুল ভাই একটু করতে চান রেসপন্ড করি। প্রথম হচ্ছে যে ধরুন এই যে সংখ্যানুপাতিক হারে এখন আপনি এটা ধরুন যে বক্তব্য যদি এরকম হয় যে সংখ্যানুপাতিক হারে না হলে নির্বাচনই হতে দেয়া হবে না, এটা কোনো বিকল্পই তারা খুঁজে পাচ্ছে না, এটাই একমাত্র উপায়। আমি বলেছি এটার টোনটা খুবই নেগেটিভ টোন, এই টোনটা কিন্তু পজিটিভ টোন না। এই টোনের মধ্যে যেটা আজিজ ভাই বলবার চেষ্টা করলেন, এর মধ্যে হচ্ছে যে নির্বাচনটাকে এর কার্যত এর ব্যবহারিক রাজনীতির ক্ষেত্রে ফলাফলটা কি, তার মানে তাহলে সকল রাজনৈতিক দলকে এটা একমত হতে হবে। তার মানে যে পর্যন্ত একমত না হবে তাহলে সে পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন হবে না, এবং সেটা ফেব্রুয়ারি দূরের কথা, 26 বা 27 বা 28 সালের ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে। তার মানে হচ্ছে যে অনির্দিষ্টকাল এই বর্তমান সরকারকে অব্যাহত রাখা, অথবা যারা দাবিটা করছেন
যে পর্যন্ত তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার নিশ্চয়তা না পাবেন সে পর্যন্ত এই পরিস্থিতিটাকে অব্যাহত রাখা, এটা কোনো গণতান্ত্রিক কোনো মনোভাব না, এটা কোনো গণতান্ত্রিক অ্যাটিচিউড না। এটা যেমন আমাদের দল তো আজ থেকে 15 বছর আগে আমরা এই যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথাটা বলেছি। পাশাপাশি একটা হলো দলের দাবি, আরেকটা হলো যে আমি যে রাজনৈতিক পরিমণ্ডলে আছে, রাজনৈতিক পরিসরের মধ্যে, তাহলে সকল রাজনৈতিক দলের আমার একটা ভিন্ন অবস্থান থাকতে পারে, ভিন্ন বক্তব্য থাকতে পারে, একটা অগ্রসর দাবিও থাকতে পারে, কিন্তু সেটা না হলে আমি নাই, তার মানে আপনি এক ধরনের এক্সট্রিমিস্ট পজিশন গ্রহণ করছেন, মানে আপনি এক ধরনের চরমপন্থার মতন অবস্থান গ্রহণ করছেন। আমি শেষ করি, তাহলে আপনাকে সবার চিন্তা অবস্থানকে বিবেচনার মধ্যে রাখতে হবে, আপনাকে অ্যাকোমোডেট হতে হবে, এবং এ পর্যন্ত প্রধান মেইন স্ট্রিম কোনো পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে এটা নাই যে বিদ্যমান পদ্ধতির পরিবর্তন করে এলাকাভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন পরিবর্তন করে এখানে আপনি সংখ্যানুপাতিক বা পিআরএ পদ্ধতি যাবেন। কেউ যদি এখানে গো ধরেন, তার মানে তাহলে সেখানে অন্য কিছু কিন্তু খুঁজে পাবেন। আচ্ছা, একটা বিষয়, ঐক্যমত কমিশনকেও এই কথাটা বলেননি এটা না হলে কোনো নির্বাচনই হবে না, নির্বাচন হতেও দেওয়া হবে না, এরকম কথা কেউ বলেন। আরেকটা আপনি ফেব্রুয়ারি যেটা বললেন, আমি মনে করি ইতিমধ্যে তো আলাপ আলোচনা করে তো আমি এখনো আস্থা রাখতে চাই প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে যে কথাবার্তা তিনি বললেন, এক ধরনের মানুষের মধ্যে কিছুটা স্বস্তিবোধের জায়গাটা এসছে। 17 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য মানুষ দাবিটা করে এসছিল, এবং নানা বিবেচনাতে প্রায় সকল দলই বলেছেন রোজার পরে, মানে বাস্তবে মানে অর্থাৎ রোজার পরে ইলেকশন নেবার কোনো সুযোগ নেই আবহাওয়াগত কারণেই। সেদিক থেকে আমি মনে করি একটা যৌক্তিকভাবে একটা সম্ভাব্য সময়টা নিয়ে আলোচনা এসছে। আমরা সবাই একমত বিচারটাকে দৃশ্যমান করা, কার্যকর করা, এবং আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা একমত হলে ন্যূনতম যেখানে একমত হব ন্যূনতম সমঝোতা হবে, একটা জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। অবশ্যই আগামী 5 আগস্ট আমাদের অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আগেই অবশ্যই আমরা চাইব যে জুলাই সনদ আমরা স্বাক্ষর করব। সরকার কোথায় দাঁড়াবে, ঐক্যমত কমিশন কোথায় আমরা দাঁড়াবো, যেখানে সবাই মিলে আমরা একমত হতে পারি সেই প্রশ্নে। এক যাত্রায় সবটা আমরা অর্জন করতে পারবো না, যেসব প্রশ্নে ঐক্যমত হবে সেটা হবে ভিত্তি, বাকি প্রশ্নগুলো আলাপ আলোচনার মধ্যে থাকবে। আপনি দলগুলোর আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে দেবেন, যে দল যাবে বক্তব্য রাখবেন, পরবর্তী পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আলোচনা হবে। বাংলাদেশের মানুষ, একটা কথা বলে শেষ করি, আপনি বলছিলেন আমরা কি একটা স্থানীয় নির্বাচনের জন্য গত 17 বছর আমরা কি আন্দোলনের দাবি জানিয়ে এসেছি? নিশ্চয়ই না। মানুষ তার ভোটাধিকার, তার গণতান্ত্রিক অধিকার, একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ লড়াই করেছে। আন্দোলনের প্রধান দাবিটা হচ্ছে এটা, তারপরে তার সাথে অন্যান্য বিষয় আমরা যুক্ত করেছি। তাহলে এখন যারা বলছেন, তার মানে একইভাবে মানে এই বর্তমান অবস্থাকে তারা একটা অনিশ্চিত কালের জন্য তারা দীর্ঘায়িত করতে চান। তার মানে আপনি খেয়াল করবেন, এটা কোনো যুক্তির কথা না। ইউনিয়ন থেকে আপনি মানে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, এটা 1 থেকে 2 বছরের কাজ একটা স্থানীয় সরকার নির্বাচন করা। কোনো ইন্টারিম গভর্নমেন্ট, অতীতে কোনো তত্ত্বাবধায়ক সরকার কোনো লোকাল ইলেকশন করেনি, আর এটা তাদের ম্যান্ডেট না। তাদের দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচনটা করা। আমি মনে করি প্রধান উপদেষ্টা রাইটলি তিনি বলেছিলেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে তারা যদি করে বেরিয়ে যেতে পারেন, তাহলে সরকারের শত ব্যর্থতার পরও সরকারকে আমরা নিশ্চয়ই তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যখন কথা বলছি আমরা, লন্ডন বৈঠকের পর সিইসির সঙ্গে যখন প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, তখনই আসলে সব দলগুলোর মধ্যে একটা নির্বাচনের দামামা বাজতে আমরা দেখছি। সব দলগুলো কিন্তু নিজেদের একেবারে যতটুকু প্রস্তুতি নেওয়া শুরু করতে হয় সবকিছু শুরু করে দিয়েছে। আমরা যখন বলছি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেখানে প্রশ্ন চলে আসে বিগত আওয়ামী লীগের সময়গুলোতে যারা তাদের সাপোর্টার ছিল তাদের ভোটগুলো আসলে কোথায় যাবে, সেই ভোটগুলো আসলে কারা পাবে, আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই বা কিভাবে হবে, সেই প্রশ্ন নিয়ে একটু আসবো। জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে একটু শুরু করি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে হবে? দেখেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি বলেন, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন আছে। তো অ্যাক্টিভিটি যদি নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগের এইটা যদি বহাল থাকে, তাহলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নির্বাচন করতে পারবে না। কিন্তু যদি এটা অর্ধেক পানিতে অর্ধেক ডাকায়, জাতীয় পার্টির মতো, সরকারেও আছে, মন্ত্রীও আছি, আবার বিরোধী দলও আছি। এখন আওয়ামী লীগকে যদি ওইভাবে রাখেন, এটা তো বড় দল,
আর তারপরে পার্শ্ববর্তী দেশ তো নেকেডলি সমর্থন করে, একে চেক দেওয়া মুশকিল আছে। ইলেকশনে যখন যাবেন তাকে তো চেক দেওয়া কঠিন হবে, কারণ আপনি যে ধরেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সবচাইতে আওয়ামী লীগ ছাড়া সবার সমর্থন পাইছে, কিন্তু তিনি নিজে কিন্তু বিরোধী দল বানায় ফেলাইছে। যেমন একসময় বললো না বিএনপিকে, একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, পরে মিটিং ওনারা বসছে, 28টা দল গেছে, 25টা দলই কইছে ডিসেম্বরের নির্বাচন চাই। তখন তো ডিসেম্বরের নির্বাচন দেওয়া উচিত ছিল, দেয় নাই তো উনি। এরপরে আবার বলল যে কি পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নূতন সিদ্ধান্ত নিতে হবে। এটা থেকে তাহলে বিএনপিকে বিরোধী দলে ঠেলে দিল না, এবং তার সাথে যারা এখন জোটবদ্ধ হয়ে চলতেছে তাদেরকে বিরোধী দলে ঠেলে দিল। তো আমার কথা হলো গণঅভ্যুত্থানের সময় যখন সবাই একসাথে ছিল, সেখানে আপনার একটা বড় অংশকে আপনার বিরোধী দলে বানায় দিলেন, অর্থাৎ এই সরকারের বিরোধী দল বানায় দিলেন। এখন আজকের মিটিং এর পরে দেখা যাচ্ছে যে এই বিরোধী দলের প্রতিপক্ষ কিন্তু তৈরি হয়ে গেল, আবার প্রতিপক্ষ। এখন তো দুটো দল, ওটা তো সরকারের ওই গ্রুপের কথা তো শোনে সরকার, অর্থাৎ সরকারি দল আর বিরোধী দল হয়ে গেল মাঠে। এখন আপনি যে এই যে ঐক্যবদ্ধ কমিশনে বৈঠক চলছিল, সবকিছু আগাচ্ছিল, তো আগাচ্ছিল, এখানেই সমাধানটা রাখা উচিত ছিল। মাঠে নামলে এখন যদি ওনারা মিটিংয়ে নামে যে না এটা মানি না, ওটা মানবো না, যেমন বিএনপির পক্ষ থেকে বলছে না যে আনুপাতিক নির্বাচন অসম্ভব, এটা যদি মিটিং করে আর একটা জনসভা করে তাহলে তো পুরো ভাগ হয়ে গেল। তখন তো ফেসিবাদ ওই ফাঁক দিয়ে ঢুকতেও পারে, বলা তো যায় না। সুতরাং ঐক্যটা রাখা জরুরি ছিল, এবং তারা যে মিটিংটা করলো এবং যে ভাষায় কথা বললো, তার তো আমি তো বলবো যে এই দলগুলোর ভিতরে একটা বিভক্তি রেখা টানলো। এখন দুই ভাগে ভাগ হলো, এবং সামনে নির্বাচনে হয়তো দেখা যাবে, যদি নির্বাচন হয়ও তাহলে দুই ভাগ হবে, বোঝা যাচ্ছে কাছাকাছি দুই ভাগ একটা বোঝা যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই মিটিংটার যে ভাষা ব্যবহার করেছে এবং যে অনৈক্য সৃষ্টির ভাষা, এটা উচিত হয় না। ঐক্যমত্য কমিশন আগাচ্ছিল, ওখানেই বৈঠক করে শেষ জায়গায় যাওয়া উচিত ছিল। এটা মাঠে আসলে দরকার ছিল বলে মনে করছি। সাইফুল ভাই, এই বিষয়টি আপনার কাছে যদি একটু জানি, ইনক্লুসিভ নির্বাচন আসলে কিভাবে হবে? আমি যেভাবে দেখি, যেটা আপনি বলছিলেন, এটা তো এই সরকারের বক্তব্য যে তারা একটা ইনক্লুসিভ সমাজ করতে চান, একটা বহুত্ববাদী একটা সমাজ তারা তৈরি, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ হবে না, কোনো আপত্তি হবে না, একতরফা নির্বাচন হয়েছে এরকম কোনো কথা আসবে না। আজকে তো দেখবেন বাংলাদেশের সমস্ত গণমাধ্যম, আমাদের অনলাইন বলি অথবা প্রিন্ট মিডিয়া বলি, প্লাস ইকোনমিক্স যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে তারা হাজির করেছেন যে মানে বিদ্যমান সরকার বা বিদ্যমান ব্যবস্থার যারা প্রধান বিরোধী পক্ষ, তারা যদি নির্বাচনে না থাকেন তাহলে সমস্ত সিনারিওটা কি দাঁড়াচ্ছে, সেটা ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, সেটা সবাইকে যুক্ত করা নির্বাচন হবে কিনা। এবং এটা আমি অনেকদিন ধরে বলে আসছি, এই প্রশ্ন আগামীতে অনেক বড় আকারে প্রশ্ন উঠবে। প্রথমত আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে যুক্ত, টপ টু বটম সবার গ্রেপ্তার, সর্বোচ্চ বিচার, আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, আমরা প্রত্যেকে সে দাবি জানিয়ে আসছি। এটা বলেছে এটাকে জোরদার করেন, দরকার হলে আরও ট্রাইব্যুনাল গঠন করেন, প্রসিকিউশনের শক্তি বৃদ্ধি করেন, এটা গেল একটা। 2 নম্বর হলো কোনো দল যদি এমনকি যদি এরকম অপরাধ করে, তাহলে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে সে দলেরও কিন্তু বিচারের প্রশ্ন হতে পারে, সেটাও কিন্তু মানে আমরা বলেছি। কিন্তু আপনি এবং এই সরকার প্রথম থেকে আপনি নিশ্চয়ই আপনার নিশ্চয়ই মনে আছে, তারা বলছিলেন যে কোনো দলকে তারা নিষিদ্ধ করতে চান না। সরকার কিন্তু সে বক্তব্য থেকে সরকার কিন্তু সরে আসছে, এবং যমুনার সামনে যেখানে যে সমাবেশ করে আমাদের ছাত্র তরুণদের দল পরবর্তীকালে আরও কিছু দলের সঙ্গে যুক্ত হলেন, যেই দলে ব্যতিক্রমভাবে আবার ঠান্ডা পানি দিয়ে তাদেরকে, বাচ্চারা যেন কষ্ট না পায়, জনগণ কষ্ট না পায়, তাদেরকে আশ্বস্ত করা হলো। আরও কি করা হয়েছে সব তো আমাদের জানা নেই। তো এরকম আমি আমার 50-55 বছরের রাজনৈতিক জীবনে, আমি তো হাফ প্যান্ট পরা থেকে পলিটিক্সের সাথে, বলে আমি কখনো এরকম দেখিনি একটা দাবির আন্দোলনে, দাবিটা একটা লড়াপেটার আন্দোলনে রাষ্ট্র থেকে এরকম ঠান্ডা পানি দিয়ে আশ্বস্ত করা হচ্ছে, এরকম মানে বোঝা যায় পুরো জিনিসটা কীভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে। যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ জায়গাটা
বুঝতে পারে, এবং এর পরপরই আওয়ামী লীগের দলের কার্যক্রম নিষিদ্ধ হলো। আমার প্রশ্ন যে আপনি যারা এর সঙ্গে যুক্ত একেবারে 1 নম্বর থেকে শুরু করে, আমি এটাও বলেছি যে 90-95% এখনো ধরাছোঁয়ার বাইরে, এবং এদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। অনেকে আত্মগোপনে আছেন, অনেকে দেশের বাইরে গেছে। তো আপনি গোড়া কেটে এখন উপরে এখন আপনি জল ঢালার একটা চেষ্টা হচ্ছে। 2 হচ্ছে যে বিচার করেন, কিন্তু এটার জন্য ধরুন আওয়ামী লীগের যে দেখলাম প্লাস ইকোনমিস্ট লিখেছে 14 না 15% আওয়ামী লীগের ভোট। আবার তারা বলেছেন যে এটা সংখ্যাটা তারা বলছেন আরও অনেক বেশি হবে, কারণ অনেকে তার মানে পরিস্থিতির জন্য তাদের ভোটার বা আনুগত্যের জায়গাটা অনেকে বলতে চান না, অনেকে চুপ থাকেন, এটা স্বাভাবিক, অনেকে চুপ থাকেন। সংখ্যাটা যেটাই হোক, তার মানে এটা বিশাল সংখ্যক। এই মানুষের গন্তব্যকে যখন আপনি ইনক্লুসিভ করবেন, তো ধরুন বাবলি আপনি যদি আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিতে চান, তাহলে আপনার জন্য চয়েসটা কি? তাহলে তার মানে দেখা যাচ্ছে আপনার জন্য কোনো চয়েস নাই। কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে, দল হিসেবে নিষিদ্ধ হয়নি। আবার দেখলাম প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ফেরার পরে 3 দিন আগে আবার যখন এই প্রশ্ন এলেন তখন বললেন নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে সরকার তার নিজের জায়গার মধ্যে নিজের দায়িত্ব নিচ্ছে না, জায়গার মধ্যে থাকছে না, পরিস্থিতি বুঝে ঘন ঘন তাদের অবস্থান তারা পরিবর্তন তারা করছেন। এবং তার মানে এই যে ধরেন যদি 1 কোটি 1.5 কোটি মানে যাই বলি 1.5-2 কোটি বা অথবা আরও বেশি বলি, তাহলে এই মানুষের জন্য অপশান কি? আপনি ইনক্লুসিভ সমাজ, আপনি বহুত্ববাদী সমাজ করবেন, তাহলে এই মানুষ কি ভোট দেবে না? অথবা এই মানুষকে কি আপনি বাধ্য করবেন অন্য কোনো মার্কায় ভোট দেবার জন্য, নাকি এই মানুষ প্রত্যাখ্যান করবে, ভোটকে তারা বর্জন করবে? তাহলে আমি আপরাইজিংয়ের পরে ধরুন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে যে হিস্টোরিক্যাল জায়গাটা দেখাতে পেয়েছিলেন অপরাধের বিচার, বা সেটার জন্য তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা কমিশন গঠন করেছিলেন, অনেকগুলো জায়গা তিনি তৈরি করেছিলেন। মানে অপরাধের বিচার এক কথা, কিন্তু গোটা সমাজটাকে আস্থার মধ্যে নেওয়া, গোটা সমাজকেই একটা উন্নয়নের কাজে যুক্ত করা, একটা রিকনস্ট্রাকশনের কাজে আপনি যুক্ত করছেন, এরকম একটা বৈশ্বিক এরকম একটা প্রজ্ঞা 50-100 বছরকে সামনে রেখে আপনি কি সমাজটাকে ঐক্যবদ্ধ করবেন, নাকি আরও বিভক্ত করবেন, বিভাজন করবেন, হিংসা বিরোধ তৈরি করবেন? আজ এখন যদি প্রশ্ন উঠে যায় এটা, তাহলে ভবিষ্যতে তো অতীতে যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, এই প্রশ্নের যদি রেশনাল যদি কোনো যৌক্তিক সমাধান না থাকে, তাহলে আগামী নির্বাচনও তো প্রশ্নবিদ্ধ হবার কিন্তু ঝুঁকি থাকবে। তাহলে এগুলো বিবেচনার মধ্যে রেখে আমি উদ্বিগ্ন, সরকার ক্ষণে ক্ষণে তার অবস্থান পরিবর্তন করছেন, শিফট করছেন, এবং যখন মানে ফলে তাদের কোনো কনসিস্টেন্ট সঙ্গতিপূর্ণ কোনো ভূমিকা আমি দেখছি না। এটা নতুন সংকট তৈরি করছে, বোঝাপড়ার জায়গাটা নতুন সংকটও বাড়িয়ে তুলছে। সরকারকে আমি সেজন্য বলবো যে তাদেরকে আলাপ আলোচনা করে সত্যজিৎ যদি ফেব্রুয়ারি ইলেকশন করতে হয়, তাহলে এখন থেকে বিশ্বাসযোগ্যভাবে দৃষ্টিগ্রাহ্যভাবে কার্যকর পদক্ষেপগুলো নেওয়া দরকার। কিভাবে ইনক্লুসিভ নির্বাচন করবেন এবং কিভাবে আমরা বাদবাকি চ্যালেঞ্জগুলো ঐক্যবদ্ধভাবে কিভাবে আমরা মোকাবেলাটা আমরা করব। ধন্যবাদ। আমি একটু আজিজ ভাই আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই যে ইনক্লুসিভ নির্বাচনের যেটি কথা বলছি, আওয়ামী লীগের প্রশ্নের তো একটা সমাধান এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। এর সাথে আবার এটিও আসছে যে কত পার্সেন্ট ভোট পড়লে আসলে সেটা ইনক্লুসিভ নির্বাচন হবে। কোনো সমীক্ষা কেউ করছেন, কোথাও দেখাচ্ছেন 15% ভোট যদি পড়ে তাহলেও সেটা ইনক্লুসিভ হবে। আবার জাতিসংঘের এই যে আবাসিক সমন্বয়কারী যিনি আছেন তিনি বলছেন যে জনগণ ভোট দিলেই, জনগণ অংশগ্রহণ করলেই সেটা হচ্ছে ইনক্লুসিভ ভোট দেবে। জনাবে এম এ আজিজ, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে রাজনীতিতে আসলে নানান কিছু দেখতে পাচ্ছি, 8 মাসে 24টা নতুন দল, সেটি রাজনীতিতে এক ধরনের কৌতূহল তৈরি করছে, জোট করছে কারা সেটা নিয়ে কৌতূহল হচ্ছে। ইনক্লুসিভ নির্বাচনের কথা আমরা যেটি বলছিলাম, কেউ সমীক্ষা করছেন আসলে কত পার্সেন্ট ভোট হলে ইনক্লুসিভ নির্বাচন হবে, আপনার কাছে কি মনে হয়? এটা সারা বিশ্বে এখনো এটার কোনো ডেফিনেশন বের হয় নাই। বলা হয়, কেউ বলে ভোটার ভোট দিতে আসলেই হইলো, আবার সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও হলো, এটাকে বলা হয়। যেমন ধরেন বিরোধী দল বিএনপি নির্বাচনে যায় নাই, তখন ওটাকে আর অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বলা হয় নাই। এখন মেজর দল ধরেন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ তো এটাকে তো ফ্যাসিস্ট তকমা দেওয়া হয়ে গেছে। তো তাহলে যদি এই তকমাই হয় তাহলে তো তাদের রাইট নাই, তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছে, সুতরাং সেটা হিসেবে আসবে না। অন্য দলগুলি আপনার যদি জয়েন করে তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা হবে। এখন আজকের জনসভার পরে দেখা গেল
যে আনুপাতিক না হলে নির্বাচনে মানব না, যদি এখন ওই সেই জায়গায় থাকে, কথাগুলোই আসছে। হ্যাঁ, তাহলে তো ওখানে গণনায় তো আবার 10-20টা আবার দল নিবন্ধন পাবে, এরাও খুচরা পার্টিও জবাব দিবে, তখন মনে হবে যে মেজরিটি দল বিপক্ষে আছে, তাহলে অংশগ্রহণমূলক হলো না। ব্যাপারটা তো এরকমই হবে। তার মানেই হচ্ছে আমার বিবেচনা এইটাই যে কমরেড সাইফুল ভাই করতেছে আশা আমি এখনো দোলাচলে আছি, নির্বাচন হইতেও পারে নাও হইতে পারে, এই জায়গায় আমরা জি আছি। সাইফুল ভাই, এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানি যে আসলে অন্তর্ভুক্তমূলক আচ্ছা। নির্বাচন কিভাবে সম্ভব আচ্ছা এখন? আচ্ছা, আমি একটু 3-4টা প্রশ্ন আগে একটু আওয়ামী লীগের প্রশ্ন 2-3টা বাক্যে কুইক জি, বলবেন। মন্তব্য করি। প্রথম আমি মনে করি যে কোনো দলকে নিষিদ্ধ করাটা এটা এই যুগে এটা কোনো সমাধান না, এবং এটা গ্লোবালি 2-1টা অভিজ্ঞতা ছাড়া, ধরুন জার্মানি অথবা ইতালিতে, পৃথিবীর 2-1টা প্রান্তে 2-1টা উদাহরণ ছাড়া দুনিয়াব্যাপী কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাকে যে দলে যদি শেকড় থাকে তাকে কিন্তু সমাজ বা রাষ্ট্র রাজনীতি থেকে তাকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না। জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমি এটা বিরোধিতা করেছি। আওয়ামী লীগ কোনো আদর্শিক কারণে জামাতকে নিষিদ্ধ করেনি, একটা টেকনিক্যাল জায়গা থেকে, জাস্ট আমাদের আন্দোলনকে বিভক্ত করা, বিভ্রান্ত করবার জায়গা থেকে। কোনো দলকে যদি আপনি মোকাবেলা করতে চান, আপনাকে মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, সাংস্কৃতিকভাবে, অথবা আর্থিক দিক থেকে বা অন্যান্য যা যা আছে। ফলে আপনি ওই পথে না হেঁটে এটা বরঞ্চ এটা অনেক সময় এটা কিন্তু ব্যাকফায়ার করে, অনেক সময় এটা উল্টো একটা সহানুভূতির জায়গাটা তৈরি করে। আর একটা গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের দিক থেকে যেটা হলো, যেটা খুব মানে আওয়ামী লীগের দিক থেকে খুব স্পষ্ট করে আমি বহু জায়গায় বলেছি, 10 মাস হয়ে গেল এখনো পর্যন্ত আওয়ামী লীগ গণহত্যার কোনো দায় স্বীকার করেনি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে 16 বছর এবং 36 দিনে হত্যাকাণ্ড, এবং আওয়ামী লীগের যে দুর্নীতি, যে দুঃশাসন, আওয়ামী লীগের যে ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা করা, একটা যে আত্মদগ্ধ, এবং দেশের সামনে তারা কি বলতে কোনো দায়িত্ব নেওয়া, এখনো তারা পুরনো জমানাকে নানাভাবে বরঞ্চ তারা কিন্তু এটাকে জাস্টিফাই করার একটা চেষ্টা আমরা কিন্তু এখনো দেখছি। আওয়ামী লীগ যে পথে ফেরার চেষ্টা করছে, এভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আমি গত কমাস ধরে বলে আসছি, আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং নির্দিষ্ট অপরাধে তো নির্দিষ্ট বিচার, সেটা ব্যক্তির বিচার হতে পারে, দলের বিচার। কিন্তু আওয়ামী লীগ যেভাবে চোরাগপ্তাভাবে ফেরার চেষ্টা করে, কোনো একটা সময় আওয়ামী লীগের জন্য আসবে, এভাবে আওয়ামী লীগ কিন্তু ফিরতে পারবে না। আওয়ামী লীগে যদি নতুনভাবে চিন্তা করতে হয়, যারা আওয়ামী লীগ নিয়ে চিন্তা করবেন, তাদেরকে ওরকম একটা রাজনৈতিক অবস্থান নিয়ে তাদেরকে মানুষের কাছে আসতে হবে, এর কোনো পথ নাই। আর আপনি যেটা বলছিলেন, আমি বরঞ্চ একটু সামনে তাকাতে চাই এই অর্থে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আগামী জাতীয় নির্বাচন যদি ঝুলে যায়, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অভ্যুত্থানের 10 মাসে ইতিমধ্যে আমাদের অর্জন অনেকখানি কিন্তু হতাশায় পর্যবসিত হয়েছে, এবং আমরা কিন্তু পাল্টা পুরনো জমানার অনেক কিন্তু স্মৃতি মানুষের মনে কিন্তু আবার কিন্তু ভেসে আসছে। আমাদের দুর্ভাগ্য কি, ইতিহাসের বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই জায়গা থেকে বলতে চাই, মেহরবানি করে কেবলমাত্র শুধু জাতীয় নির্বাচন আবার যদি অনিশ্চিত হয়ে যায়, দুর্ভাগ্যজনকভাবে আরও বিভেদ, আরও বৈরিতা, আরও সহিংসতা, এবং এই জায়গাটা বাড়বে, এবং তাতে অভ্যুত্থানের অর্জন যেটা, সে অর্জনে কিন্তু বিসর্জনে যাওয়ার কিন্তু আশঙ্কা তৈরি হবে। মেহরবানি করে দায়িত্বশীল রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ অংশ, আমরা নানা প্রশ্ন আসেন, আমরা বিতর্ক করি, কথা বলি। আমি বলেছি এক যাত্রায় সমস্তটা অর্জন করা যাবে না। হ্যাঁ, আগামী নির্বাচন ফেব্রুয়ারি করবেন কি জানুয়ারি করবেন, ফেব্রুয়ারি 12 তারিখে 7 তারিখ হবে, এগুলো আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এমন দড়িটা এমন জোরে টানেন না, দড়ি ছিঁড়ে গেলে তখন কিন্তু সামাল দেওয়া যাবে না। কারণ আমাদের ভেতরে বাইরে অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করার জন্য, কারণ বিপ্লবের পিছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে কিন্তু বলতে মানে প্রতি অভ্যুত্থান কিন্তু হাঁটে। ফলে এখন যারা আরামায়েশে আছেন মনে করছেন কিন্তু এই দিন তো দিন না, ফলে আপনি কোথায় আপনাকে থামতে হবে এই জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে জার্নিটা শুরু করেছেন, এটা থামতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। সরকারকে উস্কানি দেওয়া হবে, নানাভাবে সরকারকে ডিরেইল করার চেষ্টা করা হবে, কিন্তু সরকারকে সিরাতুল মুস্তাকিম, তারা যে বলেছেন সংস্কার, বিচার, নির্বাচন, এই পথ থেকে সরকার যদি বিচ্যুত হন, তাহলে সরকারের বিপর্যয় হতে পারে, দেশের কিন্তু সমূহ বিপর্যয় কিন্তু ঘনিয়ে আসতে পারে। আশা করি এই ব্যাপারটা সবাই বিবেচনা রাখবেন, প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবেন। বাংলাদেশে আমরা আগামী 5 তারিখে অভ্যুত্থানের 1 বছর পূর্তি করব। আমরা আমাদের অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে বিতর্ক করে আলোচনা করি, কিন্তু মেহরবানি করে এটাকে একটা সংঘাতের জায়গায়
চূড়ান্ত বৈরিতার জায়গায় নেওয়াটা এমনকি বিবেচনার কাজ এমনকি হবে এই না। বিষয়টি আজিজ ভাই, এই বিষয়টি দ্য ইকোনমিস্টে আজকে এসেছে যে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রতিশোধ প্রবণতা। Exactly. এই যে প্রতিশোধ প্রবণতা, সেটি না গেলে আসলে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারই বা শুধুমাত্র নামে মাত্র সংস্কারই থেকে যায় কিনা আপনার কাছে কি না, মনে হয়? আমি তো আগেই বলেছি যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতি যতক্ষণ ডেভেলপ না করবে ততক্ষণ হবে না। কারণ এই যে সাইফুল ভাই আছেন, সব রাজনীতি ঐক্যমত সব ইস্যুতে এক হবে, প্রত্যেকটা রাজনীতি আলাদা নীতিমালা আছে, আলাদা আদর্শ আছে, সব জায়গায় তো এক হবে না। যতটুক জায়গায় আমার কথা হলো জাতীয় নির্বাচন দরকার, সেই নির্বাচনের জন্য অর্থাৎ একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া এবং 5 বছর পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, এই জায়গাটা যত কঠোর করা যায় কঠোর করেন না। তারপরে একটা মানবিক প্রেশার গ্রুপ বা যারা বিরোধী দল থাকে থাকুক, এই প্রেশারটা রাখতে যদি আগামী ধরেন 54 বছরে আমাদের মনোজগতের যে পরিবর্তন হয়ে গেছে, এটা তো বিপ্লব ঘটে নাই। এই প্রেসার গ্রুপ আবার কোন প্রেসার গ্রুপ সেটা এই আমরা এটা কি প্রেস সচিব যেমনটি এই যে- বলছেন এই যারা মব করছেন তাদের প্রেসার গ্রুপ কিনা? না, সেই না, প্রেস সচিব আসলে সেটা তো এই জন্য চলে আসছে। খুলনা প্রেস ক্লাবে উনি তো অবরুদ্ধ আছে এখন, জি, অবরুদ্ধ আছে, আমাদের সময় news একেবারেই বেরোচ্ছে। শেষ। অসংখ্য সুতরাং ধন্যবাদ। আমার কথা জি। হচ্ছে যে সবাই এক দল হলে তো বাকশাল হয়ে গেল, একমত হবে না, কিছু বিতর্ক বা পার্থক্য থাকবে, সেটি মেনে নিয়ে প্রত্যেকটা- আসলে আমাদের- সেটা মেনে নিয়ে আগাইতে হবে। আমাকে অসংখ্য বৈচিত্র্যের ধন্যবাদ। মধ্যে জি। মানে আমাদের কিছু পার্থক্য নিয়েও একসাথে চলতে হবে। এটা একটা রাজনৈতিক শৈলী, এটা অর্জন করতে না পারলে অভ্যুত্থানকে রক্ষা করতে পারবো না, অর্জনটাকে রক্ষা করাতে বাংলাদেশ কিন্তু সামনে এগোতে পারবে। সামনে এগোতে পারবে না। সবচেয়ে বড় কথা বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে। সব কিছু মিলেই আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।